অভিযোগ জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি অরিজিৎ বক্সি আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাব। এই যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে এর মধ্যেই কিষাণুদা একটা প্রশ্ন তুললেন যে নানান রকম আইনের ফাঁক গলে উপাচার্য বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য বিশ্ববিদ্যালয়গুলো ঠিকঠাক ধারায় বা প্রবাহে চলতে পারছে না। এর মধ্যে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় হয়তো আছে, সেখানে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী সরাসরি আপত্তি জানিয়েছেন এবং বেশ এমন কিছু কথা বলেছেন, আমি আর সেটা শোনালাম না। এবং এই উপাচার্য নিয়োগের প্রক্রিয়াটাই বিজেপি দ্বারা পরিচালিত, এরকমটাই অনেকটা কিষাণুদা বলছেন। অরিজিৎদা, এই জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে, মানে আপনারা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও ছেলেখেলা করছেন রাজ্যপালকে দিয়ে আপনাদের মনের মতো উপাচার্য নিয়োগ করে। মানে এটা যদি সত্যি প্রমাণিত হয়, এটা ঘোরতর অন্যায়। বলি কিষাণুদা, ইলেকশন আসছে তো প্রচুর চ্যানেলের চাপ, তাই হয়তো আগের মতো আর ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আগের মতো করতে পারে না। করে থাকলে এই কথাটা বলতে পারতো না যে যেটা বললেন কি আইনের ফাঁক গলে টলে কি হচ্ছে, হয়তো ওনার জানি না, নিশ্চয়ই জানা থাকার কথা যে এই সংক্রান্ত একটা মামলা সুপ্রিম কোর্টে চলছে, ম্যাটারটা সাব জুডিস। তো এই ধরনের কমেন্ট করার আগে আমাদের সংযত হওয়া উচিত। জুন মাসে যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে এলো, তার আগে আমরা জানি যে সুপ্রিম কোর্ট জাস্টিস অনারেবল জাস্টিস ইউ ললিতের আন্ডারে একটা কমিটি, তাকে এই এন্টার বিষয়ের উপর একটা রিপোর্ট পেশ করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। জুন মাসে যখন জাস্টিস ইউ ললিত সিল্ড এনভেলপে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সেই রিপোর্ট পেশ করলো, তাতে খুব পরিষ্কার করে দেখা গেল, এবং দেখা গেল মানে ওই সিল্ড এনভেলপ তখন আর সিল্ড রইল না, কারণ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ওই কোর্টের সেশনেই বললেন যে আমরা চাই এই রিপোর্টটা রাজ্য সরকার, মামলাকারী সবার হাতে যাক, যাতে সবাই, আমরা চাই যে একটা অ্যামিকেবল সিচুয়েশন যাতে ইস্যুটা সলভ হয়। তাই এটা একটা ওপেন রিপোর্ট, এখন সবাই জানে। তাতে পরিষ্কার সেই রিপোর্টে দেখা গেল যে 19টা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ডিসপিউট নেই। 19টা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে যে প্যানেলটা যায় 1, 2, 3, তাতে 1 নম্বরে যে নাম রয়েছে সেই প্রথম নামটাকেই রাজ্যপালের অফিস থেকেও স্যাংশন দেওয়া হয়েছে। তার মধ্যে একটি মাত্র জায়গা যেখানে সেই স্যাংশন পাওয়া যিনি ক্যান্ডিডেট তিনি জয়েন করেননি। এছাড়া আর কোনো 19টা ক্ষেত্রে ডিসপিউট নেই। ডিসপিউট কটা নিয়ে? 15টা নিয়ে। কি ডিসপিউট হলো যে 15টার মধ্যে 7টা ইউনিভার্সিটিতে যে প্যানেল রাজ্য সরকার পাঠিয়েছিল তার মধ্যে দ্বিতীয় নাম, এবং 8টা ইউনিভার্সিটিতে তৃতীয় নামকে অ্যাপ্রুভাল গভর্নরের অফিস থেকে অ্যাপ্রুভাল করার কথা বলা হয়েছে। এবং এটা নিয়েই ডিসপিউট। কিন্তু গভর্নর কিন্তু ওই রাজ্য সরকারের পাঠানো প্যানেলের বাইরে থেকে কোনো নাম এনে বলেননি যে না এই প্যানেল বাদ, নাকে করতে হবে, কারণ ব্যাপারটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্টের গাইডেন্সে জাস্টিস ইউ ললিতের রিপোর্টের উপর বেস করে এই ইস্যু চলছে। কিন্তু সেদিন শুনানির পর যখন সুপ্রিম কোর্ট একটা অর্ডার পাস করলো, একটা খুব জেনারেল অর্ডার পাস করেছিল, যে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছিল যে আগামী, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না, বোধহয় মাস দেড়েকের মধ্যে বলেছিল যে এই ইস্যুটা অ্যামিকেবলি আপনারা সেটেল করুন, এর জন্য একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, তারা কলকাতায় বাইপাসের ধারে একটি জায়গায় সেখানে বসবে এবং যারা ক্যান্ডিডেট তাদের একটা স্ক্রিনিং হবে এবং খুব ফাস্ট এই প্রসেসটাকে সলভ করতে হবে। তার ঠিক পরেই ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করলেন, প্রায় বসে নাচতে বললেন, এই তো গভর্নরের একটা অত্যন্ত নক্কারজনক বক্তব্য করেছিলেন, আমি সেটা বলতে চাই না, গভর্নরের কিছু একটা এত বড় অপমান হয়েছে, একদম কি গালে টালে কি পড়ে গেছে, এই সমস্ত কথাবার্তা বললেন, যেমন রুচি তেমন শিক্ষা, সেরকম বক্তব্য। এবং উনি বললেন যে এবার হয়ে গেল, আমরা আশাবাদী, আমরা খুব তাড়াতাড়ি সব মিটিয়ে ফেলবো, সুপ্রিম কোর্ট গাইডেন্স দিয়ে দিয়েছে। তা জুন মাসের পর থেকে তো জুলাই, আগস্ট, আজকে সেপ্টেম্বরের হাফ চলে গেল, এখনো পর্যন্ত ওই কটা ডিসপিউট আপনারা সেটেল করতে পারলেন না কেন? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে কিভাবে করতে হবে, প্রসেস তো চলছে। আপনি আজকে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করার জন্য, একটা মৃত্যুকে টেন্টেড করার জন্য আপনি আজকে মিডিয়ার সামনে এসে গুছিয়ে বসে বলতে শুরু করেছেন যে স্থায়ী উপাচার্য নেই বলে আজকে এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলবো আপনি একজন মিথ্যে পলিটিশিয়ান, আপনি একজন মিথ্যে নেতা, কারণ আপনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসাবে এতটাই রুগ্ন, এতটাই দেউলিয়া যে আপনি আজকে বলছেন যে আমরা ইমিডিয়েটলি সমস্ত সিসিটিভি লাগাবো। আপনি পারেননি গত 2 মাসে ওখানে সিসিটিভি কভারেজ দিতে? আপনি পারেননি? স্বপ্নদীপ যখন মারা গেল, স্বপ্নদীপ
তাকে ঠেলে ফেলে দেওয়া হলো, নাকি ছেলেটা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো? কারণ মাথায় রাখতে হবে, ওই দুর্ঘটনার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে বহু লোক স্বপ্নদীপকে দেখেছিল সে একটা গামছা গায়ে জড়িয়ে গোটা হোস্টেলে দৌড়াচ্ছিল আর বলছিল আমি সমকামী নই, আমি সমকামী নই। এগুলো তো আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি। আপনাকে সেই মৃত্যুও নাড়া দেয়নি। আজকে যখন আমাদের এই মেয়েটি মারা গেল, যেখানে তার বাবা মা বলছে যে মেয়েটা কোনোদিন কোনো রকম কোনো অ্যালকোহলের কোনো অ্যাডিকশন ছিল না এবং উপরন্তু সে সাঁতার পর্যন্ত জানতো না। আজকে যদি ওই ক্যাম্পাস সিসিটিভিতে মোড়া থাকতো, অন্তত মেয়েটার বাবা মা এখনো পর্যন্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে মেয়েটা কিভাবে মারা গেছে শুধু সেই তথ্যটুকু জানার জন্য, সেটার জন্য আমাদের এত বিলম্ব হতো না।